মরা জাগানো রাতে গ্রামের রাস্তায় একটা মেয়ে হাঁটছে, শাড়ি পরা, চুল এলো। রামপ্রসাদ ভাবলেন গ্রামের কেউ, কিন্তু মেয়েটা ঘুরে তাকালো। রামপ্রসাদ চিৎকার করে ঘরে ঢুকে গেলেন। পরদিন ভোরে মরে পড়েছিলেন। তারপর সুধীর মাহাতো, তারপর 12 বছরের ফুলমণি। তিনজনই রাতে সেই মেয়েকে দেখেছিলেন। তিনজনই পরদিন মারা গেছেন। কিন্তু এই মেয়ে মরে গেছে 50 বছর আগে। গায়ে তরোয়ালের দাগ, চোখ ফাঁকা, তবু হাঁটছে। চিঠিটা এলো শীতের সকালে। তারানাথ তখন উঠানে বসে রোদ পোহাচ্ছিলেন। হরিপদ চা এনে দিয়েছেন। ধোঁয়া উঠছে। শীতের রোদ পাতলা কিন্তু উষ্ণ। তারানাথ মালায় হাত দিয়ে বসেছিলেন, মন শান্ত। হরিপদ এলেন, বললেন চিঠি এসেছে। তারানাথ নিলেন, খুললেন। ছোট চিঠি, হাতের লেখা, কাঁপা কাঁপা, যেন লেখার সময় হাত কাঁপছিল। বীরভূম জেলার শ্মশানতলা গ্রাম থেকে লিখেছেন নিখিলেশ চট্টোপাধ্যায়। লিখেছেন গ্রামে রাতে একটা মরা হাঁটছে। 50 বছর আগে মারা যাওয়া একজন মানুষের মরা। সেই মরা রাতে গ্রামের রাস্তায় হাঁটে। যে দেখে সে পরদিন মারা যায়। গত 1 মাসে 3 জন মারা গেছেন। প্রথমজন রামপ্রসাদ কেওয়াট, বয়স 50। দ্বিতীয়জন সুধীর মাহাতো, বয়স 35। তৃতীয়জন ছোট মেয়ে, বয়স 12, নাম ফুলমণি। 3 জনই রাতে মরা দেখেছিলেন। 3 জনই পরদিন ভোরে মারা গেছেন। ডাক্তার বলেছেন হার্ট বন্ধ হয়ে গেছে। কিন্তু রামপ্রসাদের হার্টের অসুখ ছিল না। সুধীর মাহাতো তরুণ সুস্থ মানুষ এবং ফুলমণি 12 বছরের সুস্থ মেয়ে। নিখিলেশ লিখেছেন তারানাথের কথা শুনেছেন এক পরিচিতের কাছে, তাই চিঠি লিখেছেন। এই মরা থামানো না গেলে আরও মানুষ মারা যাবে। তারানাথ চিঠি রাখলেন, চায়ে চুমুক দিলেন। মরা হাঁটছে। এটা অস্বাভাবিক নয়, তারানাথ জানেন এরকম হয়। কিন্তু 50 বছর আগে মারা যাওয়া মরা এখনো হাঁটছে। এটা সাধারণ নয়। কোনো শক্তিশালী কারণ আছে, কোনো অতৃপ্তি। তারানাথ হরিপদকে বললেন বীরভূম যাচ্ছেন। হরিপদ বললেন কতদিনের জন্য? তারানাথ বললেন জানি না। পরদিন সকালে রওনা দিলেন। ট্রেনে হাওড়া থেকে রামপুরহাট, তারপর বাস, তারপর হাঁটা। শ্মশানতলা গ্রাম ছোট। রামপুরহাট থেকে 7 মাইল ভেতরে। বাস যায় না। গ্রামের দিকে যাওয়ার রাস্তা মাটির, শীতের শুকনো, ধুলো উড়ছে। তারানাথ হাঁটলেন। শীতের বিকেল, আলো কমে আসছে। 2 ধারে মাঠ, ধান কাটা হয়ে গেছে। শুধু খড়ের গোছা পড়ে আছে। দূরে গাছের সারি। গ্রামে পৌঁছলেন সন্ধ্যায়। ছোট গ্রাম, 20-25টা বাড়ি। মাটির বাড়ি, খড়ের চাল। একটা পুকুর, একটা শিব মন্দির এবং গ্রামের উত্তরে একটা শ্মশান। সেখান থেকে আসছে শীতের হাওয়া, ঠান্ডা, ভারী। নিখিলেশ চট্টোপাধ্যায়ের বাড়ি খুঁজলেন। একজন বললেন তারানাথ গেলেন। নিখিলেশ বয়স 30-এর কাছাকাছি, রোগা, মুখে উদ্বেগের ছাপ। তারানাথকে দেখে উঠে দাঁড়ালেন, বললেন আসুন। ভেতরে নিয়ে গেলেন, ঘরে বসলেন। নিখিলেশ চা আনলেন, বললেন আপনি এলেন, বাঁচলাম। তারানাথ বললেন বলুন সব। নিখিলেশ বললেন রামপ্রসাদ কেওয়াট প্রথম দেখেছিলেন 1 মাস আগে। রাত 2টো নাগাদ বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন। বাইরে বেরোতেই দেখলেন রাস্তায় একটা মেয়ে হাঁটছে, শাড়ি পরা,
মাথায় চুল এলোমেলো। রামপ্রসাদ ভাবলেন গ্রামের কেউ, কিন্তু মেয়েটা ঘুরে তাকালো এবং রামপ্রসাদ চিৎকার করে ঘরে ঢুকে গেলেন। পরদিন ভোরে বাড়ির লোক দেখলেন রামপ্রসাদ মরে পড়ে আছেন, মুখে ভয়ের চিহ্ন। তারানাথ জিজ্ঞেস করলেন, মেয়েটার চেহারায় কি ছিল? নিখিলেশ বললেন, রামপ্রসাদ মরার আগে একটাই কথা বলেছিলেন মেয়েটার মুখে পচন নেই, কিন্তু চামড়া শুকিয়ে গেছে, চোখ দুটো ফাঁকা এবং গায়ে পুরনো তরোয়ালের দাগ। তারানাথ থামলেন। পুরনো তরোয়ালের দাগ, এটা গুরুত্বপূর্ণ। মানে এই মরা হিংসায় মারা গেছে, অস্ত্রের আঘাতে। নিখিলেশ বললেন, তৃতীয় ঘটনা সুধীর মাহাতোর। সে রাতে জেগেছিল, মাঠের কাজ ছেড়ে ফিরছিল দেরিতে। রাস্তায় সেই মেয়েকে দেখল এবং মেয়ে তার দিকে তাকালো। সুধীর দৌড়ে পালিয়েছিল, কিন্তু পরদিন মারা গেল। তৃতীয় ঘটনা ফুলমণির, ছোট মেয়ে। রাতে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, দেখল মেয়েটাকে, পরদিন মারা গেল। নিখিলেশ বললেন, গ্রামের মানুষ এখন রাতে বের হচ্ছে না, দরজা বন্ধ করে থাকছে, কিন্তু কতদিন এভাবে থাকবে? তারানাথ বললেন, মরাটা কোথা থেকে আসে? নিখিলেশ বললেন, শ্মশান থেকে। এবং কোথায় যায় জানেন? জমিদার বাড়ির দিকে। তারানাথ বললেন, জমিদার বাড়ি? নিখিলেশ বললেন, হ্যাঁ, গ্রামের পূবে একটা পুরনো জমিদার বাড়ি আছে, ভাঙা, পরিত্যক্ত। 50 বছর আগে জমিদার পরিবার এই গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু বাড়িটা আছে এবং মরা প্রতি রাতে সেই বাড়ির দিকে যায়। তারানাথ বললেন, 50 বছর আগে কি হয়েছিল? নিখিলেশ বললেন, পুরনো মানুষরা জানেন, আমি শুনেছি কিছুটা। কালীমায়া নামে একজন ছিলেন, ডাইনি বলে লোকে ভয় পেত। এই গ্রামেই থাকতেন। জমিদারের সাথে কি হয়েছিল সেটা বলুন বুড়ো দুর্গাচরণ কাকা। তিনি অনেক বুড়ো মানুষ, সব জানেন। তারানাথ বললেন, কাল সকালে যাব, আজ রাতে থাকার ব্যবস্থা হবে। নিখিলেশ বললেন, আমার বাড়িতেই থাকুন। রাতের খাবার খেলেন, শুলেন, কিন্তু ঘুম এলো না। মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। গ্রামের বাতাসে একটা ভার অনুভব করলেন, ভারী, পুরনো। এটা স্বাভাবিক নয়। রাত বাড়ল, গ্রাম শান্ত হল। শীতের রাতে সব নিঃশব্দ। তারানাথ শুয়ে আছেন এবং রাত 12টার পরে শুনলেন একটা শব্দ, বাইরে, রাস্তায়, পায়ের শব্দ, কিন্তু স্বাভাবিক পায়ের শব্দ নয়, ভারী এবং টানা টানা, যেন পা ঠিকমতো তুলতে পারছে না। তারানাথ উঠলেন, সাবধানে মালায় হাত দিলেন, রক্ষার মন্ত্র পড়লেন মনে মনে। জান্নার কাছে গেলেন, ধীরে কপাট একটু ফাঁক করলেন। বাইরে চাঁদের আলো। শীতের রাতে চাঁদ উজ্জ্বল, কুয়াশা আছে একটু, এবং রাস্তায় একটা আকৃতি, মেয়ে মানুষের আকৃতি, শাড়ি পরা, চুল এলোমেলো, হাঁটছে, কিন্তু হাঁটার ভঙ্গি মানুষের নয়। পা ঠিকমতো ওঠে না, শরীর একটু কাত, যেন ভারসাম্য নেই। তারানাথ দেখলেন, মালায় হাত শক্ত করলেন। মরাটা হাঁটছে রাস্তার মাঝখান দিয়ে, ধীরে, শ্মশানের দিক থেকে আসছে, জমিদার বাড়ির দিকে যাচ্ছে। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। তারানাথ অনুভব করলেন, মন্ত্রের মাধ্যমে এই মরার মধ্যে একটা শক্তি আছে, জীবনের শক্তি নয়, অন্য কিছু, একটা
ইচ্ছা শক্তি। কেউ এই মড়াকে চালাচ্ছে এবং সেই কেউ অনেক দূরে নেই, কাছেই আছে। মড়াটা হাঁটতে হাঁটতে তারানাথের জানালার কাছে এলো এবং থামল। তারানাথ শ্বাস আটকালেন। মড়া ঘুরল, তারানাথের জানালার দিকে তাকালো। তারানাথ দেখলেন মুখটা, চামড়া শুকিয়ে গেছে কিন্তু পচন নেই। চোখ দুটো আছে কিন্তু ফাঁকা, কোনো জীবন নেই। এবং গলায় এবং বুকে পুরনো কাটার দাগ, তরোয়ালের দাগ। মড়া তারানাথের দিকে তাকিয়ে রইল। তারানাথ মালা ঘোরালেন, মন্ত্র পড়লেন, রক্ষার মন্ত্র জোরালো করলেন এবং মড়াটার দিকে সরাসরি তাকালেন। সাধারণ মানুষ তাকাতে পারে না, কিন্তু তারানাথ সাধারণ মানুষ নন। মড়ার ফাঁকা চোখে কিছু একটা এলো। তারানাথ অনুভব করলেন অবাক হওয়ার মতো কিছু। এই মানুষ ভয় পাচ্ছে না। মড়া আরেকটু এগোলো। তারানাথ মন্ত্র পড়লেন, একটা বাধা মন্ত্র। অদৃশ্য দেওয়াল তৈরি হলো জানালায়। মড়া সেই দেওয়ালে ঠেকল, থামল এবং একটা শব্দ করল। কণ্ঠের শব্দ নয়, বুক থেকে বেরোনো খড়খড়ে শব্দ, যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। তারানাথ মন্ত্র চালু রাখলেন। মড়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আবার ঘুরল, হাঁটতে শুরু করল জমিদার বাড়ির দিকে। তারানাথ দেখলেন মড়া দূরে মিলিয়ে গেল। তারানাথ জানালা বন্ধ করলেন, বসলেন, শ্বাস নিলেন। এটা সত্যিকারের মড়া, সন্দেহ নেই। 50 বছর আগে মারা গেছে, কিন্তু এখনো হাঁটছে এবং যে চালাচ্ছে সে এখনো আছে। কালীমায়ার আত্মা। তারানাথ মালায় হাত দিলেন, রাতের বাকিটা মন্ত্র পড়লেন। ঘুম এলো না। পরদিন সকালে উঠলেন, নিখিলেশকে বললেন রাতে মড়া দেখেছেন। নিখিলেশের মুখ সাদা হয়ে গেল। বললেন, আপনি সরাসরি দেখেছেন? তারানাথ বললেন, হ্যাঁ। নিখিলেশ বললেন, কিছু হয়নি আপনার? তারানাথ বললেন, না। নিখিলেশ বললেন, কিন্তু যে দেখে সে পরদিন মারা যায়। তারানাথ বললেন, মরা সবাইকে মারে না, যে প্রতিরোধ করতে পারে না তাকে মারে। আমি প্রতিরোধ করেছি। নিখিলেশ কিছু বললেন না, বুঝলেন না পুরোটা, কিন্তু তারানাথের শান্ত চেহারা দেখে একটু আশ্বস্ত হলেন। সকালে খেলেন, তারপর নিখিলেশের সাথে গেলেন দুর্গাচরণ কাকার কাছে। দুর্গাচরণ বয়স্ক মানুষ, 90-এর কাছাকাছি, মাটির বাড়িতে থাকেন। বাইরে রোদে বসে আছেন, শীতের রোদে হাত সেঁকছেন। তারানাথকে দেখে বললেন, বাইরে থেকে এসেছ? তারানাথ বললেন, হ্যাঁ। বসলেন কাছে। বললেন, কালীমায়ার কথা বলুন। দুর্গাচরণ থামলেন, চোখ বন্ধ করলেন একটু, তারপর খুললেন। বললেন, অনেক দিন আগের কথা, আমার তখন বয়স 10, কিন্তু মনে আছে। বললেন, কালীমায়া এই গ্রামেরই মানুষ ছিলেন, বিধবা, বয়স তখন 50-এর ওপরে। একা থাকতেন শ্মশানের কাছে একটা ছোট বাড়িতে। গ্রামের মানুষ ভয় পেত, বলতো ডাইনি। কিন্তু কালীমায়া কারো ক্ষতি করতেন না, বরং অসুখে পড়লে তার কাছে যেত, ভেষজ দিতেন, সারিয়ে দিতেন। জমিদার ছিলেন রাজেন্দ্র নারায়ণ সিংহ, বড় জমিদার, অনেক জমি, কিন্তু প্রজাদের প্রতি অত্যাচারী। খাজনা বেশি নিতেন, ফসল কম হলেও ছাড় দিতেন না, বাড়ি থেকে বের করে দিতেন।
একবার খরার বছরে প্রজারা খাজনা দিতে পারল না। জমিদার লেঠেল পাঠালেন। লেঠেলরা গ্রামে এলো, মারধর করল, বাড়ি ভাঙল। 3 জন মারা গেলেন লেঠেলের হাতে। কালীমায়া এই 3 জনের মধ্যে একজনকে চিনতেন। নিজের ছেলের মতো মানুষ ছিল, নাম ছিল বিষ্টু। কালীমায়া জমিদারের কাছে গেলেন, ক্ষমা চাইলেন না, বললেন, তুমি পাপ করেছ, এর ফল পাবে। জমিদার রাজেন্দ্র নারায়ণ রেগে গেলেন। কালীমায়াকে মার খেতে হলো। লেঠেলরা মারল, তরোয়াল দিয়ে কোপ মারল। কালীমায়া সেই মার থেকে বাঁচলেন, কিন্তু গায়ে তরোয়ালের দাগ নিয়ে ফিরলেন। দুর্গাচরণ থামলেন, বললেন, তারপর কি হলো জানেন? কালীমায়া শ্মশানে গেলেন। সেখানে বিষ্টুর লাশ ছিল। সেই লাশ নিয়ে তিনি তার বাড়িতে গেলেন এবং রাত্রিবেলা মন্ত্র পড়লেন। তারানাথ বললেন, তারপর? দুর্গাচরণ বললেন, পরদিন থেকে জমিদার বাড়িতে অশান্তি শুরু হলো। রাতে কেউ আসে, দেওয়াল ভাঙে, লোক মারা যায়। জমিদার পরিবার 1 বছরের মধ্যে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তারানাথ বললেন, কালীমায়া কখনো মারা গেলেন? দুর্গাচরণ বললেন, জমিদার পালানোর পরে একা থাকতেন। একদিন সকালে পাওয়া গেল মরে পড়ে আছেন, কিন্তু মরা থামল না। তারানাথ বুঝলেন, কালীমায়া মারা গেছেন, কিন্তু তার আত্মা এখনো আছে, এবং সেই আত্মা বিষ্টুর মরাকে চালাচ্ছে। প্রতিশোধ শেষ হয়নি। জমিদার পরিবার পালিয়ে গেছে, কিন্তু কালীমায়া এখনো রাগে আছেন, প্রতিশোধ চান। তারানাথ উঠলেন, বললেন, ধন্যবাদ। দুর্গাচরণ বললেন, আপনি কি পারবেন? তারানাথ বললেন, চেষ্টা করব। দুর্গাচরণ বললেন, সাবধানে। কালীমায়া সাধারণ মানুষ ছিলেন না, তার মরা অনেক শক্তিশালী। তারানাথ ফিরলেন। নিখিলেশকে বললেন, জমিদার পরিবার এখন কোথায়? নিখিলেশ বললেন, শুনেছি কলকাতায় আছেন। রাজেন্দ্র নারায়ণের নাতি এখনো আছেন, নাম সুরেন্দ্র নারায়ণ সিংহ। তারানাথ বললেন, তাকে এখানে আনতে হবে। নিখিলেশ অবাক হলেন, বললেন, কেন? তারানাথ বললেন, কালীমায়ার আত্মাকে শান্ত করতে হবে। সেটা করতে হলে জমিদার পরিবারকে ক্ষমা চাইতে হবে। নিখিলেশ বললেন, তিনি আসবেন না। তারানাথ বললেন, আনতে হবে, কিন্তু আনার আগে আরও একটা কাজ করতে হবে। মরাটাকে থামাতে হবে, অন্তত সাময়িকভাবে, কারণ রাতে মরা হাঁটলে আরও মানুষ মারা যাবে। তারানাথ বললেন, আজ রাতে আমাকে শ্মশানে যেতে হবে। নিখিলেশ বললেন, শ্মশানে? তারানাথ বললেন, হ্যাঁ, মরা শ্মশান থেকে বের হয়, সেখানেই থামাতে হবে। নিখিলেশ বললেন, আমি সাথে যাব। তারানাথ বললেন, না। নিখিলেশ বললেন, কিন্তু একা? তারানাথ বললেন, একাই ভালো। 2 জন গেলে 2 জনকে বাঁচাতে হবে, 1 জন গেলে শুধু নিজেকে বাঁচাতে হবে। সারাদিন তারানাথ প্রস্তুতি নিলেন। মালা হাতে মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। রাতে অনেক শক্তি লাগবে। সন্ধ্যায় খেলেন, একটু বিশ্রাম নিলেন। রাত 12টায় উঠলেন, পোশাক পরলেন, মালা হাতে নিলেন এবং বেরোলেন। শীতের রাত, ঠান্ডা হাওয়া, চাঁদ আছে কিন্তু মেঘ আসছে। কখনো চাঁদ থাকছে, কখনো বেরোচ্ছে। আলো আধারির খেলা। তারানাথ গ্রামের রাস্তায় হাঁটলেন, উত্তরে শ্মশানের দিকে। গ্রামে কেউ নেই, সব ঘরের দরজা বন্ধ, আলো নেই। গ্রামের মানুষ রাতে বের হয় না। শ্মশান এলো, ছোট শ্মশান, কয়েকটা পোড়া মাটির চিহ্ন, একটা পুরনো বটগাছ এবং কোণে একটা ভাঙা ঘর। সেটা কালীমায়ার পুরনো বাড়ির কাছে।
তারানাথ শ্মশানে ঢুকলেন। মালায় হাত, মন্ত্র পড়লেন, রক্ষার বলয় তৈরি করলেন এবং অপেক্ষা করলেন। রাত বাড়ল এবং রাত 1টার দিকে শুনলেন সেই শব্দ, ভারী পায়ের শব্দ, টানা টানা, ধীরে ধীরে। বটগাছের আড়াল থেকে পেরিয়ে এলো মরা। তারানাথ দেখলেন গতকাল রাতে জানলা থেকে দেখেছিলেন, আজ সামনে দাঁড়িয়ে দেখছেন অনেক কাছ থেকে। মরাটা মেয়ে মানুষের, শাড়ি পরা, একসময় সাদা ছিল, এখন মলিন, চুল এলোমেলো, লম্বা, মুখের চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে গেছে, কিন্তু পচন নেই। চোখ দুটো খোলা কিন্তু ফাঁকা, কোনো আলো নেই, এবং গলায় বুকে একটা গভীর কাটার দাগ, পুরো তরোয়ালের। মরা হাঁটছে, সামনে এগিয়ে আসছে। তারানাথ সরলেন না, দাঁড়িয়ে রইলেন, মালা ঘোরালেন, মন্ত্র পড়লেন। মরা থামল। তারানাথকে দেখল, সেই ফাঁকা চোখে কিছু একটা এলো এবং মরা হাত তুলল তারানাথের দিকে। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। মরা হাত তুলেছে তারানাথের দিকে। তারানাথ সরলেন না, মালা ঘোরালেন, মন্ত্র পড়লেন। রক্ষার বলয় আছে, কিন্তু এই মরা কতটা শক্তিশালী সেটা এখনো জানেন না। মরা এগিয়ে এলো, 1 পা, 2 পা, ধীরে। সেই টানা টানা পায়ের শব্দ, শীতের রাতে শ্মশানে সেই শব্দ অদ্ভুত শোনাচ্ছে। তারানাথ মন্ত্র জোরালো করলেন, বাধা মন্ত্র পড়লেন। মরার সামনে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হলো। মরা সেই দেওয়ালে ঠেকল, হাত দিয়ে ঠেলল, দেওয়াল কাঁপল। তারানাথ টের পেলেন মরার শক্তি কম নয়। তারানাথ মন্ত্র আরও জোরালো করলেন, দেওয়াল শক্ত হল। মরা ঠেলতে থাকল, কিন্তু পার হতে পারল না। এবং তখন তারানাথ একটা কাজ করলেন। মরাকে থামানো নয়, মরার পেছনে কে আছে সেটা বোঝার চেষ্টা করলেন। মালায় হাত দিলেন, অনুসন্ধানের মন্ত্র পড়লেন এবং অনুভব করলেন মরার পেছনে একটা শক্তি, একটা আত্মা, রাগে জ্বলছে, 50 বছরের পুরনো রাগ। কিন্তু সেই রাগের ভেতরে আরো কিছু আছে, কষ্ট, প্রচণ্ড কষ্ট, যেন কেউ অনেক দিন ধরে কাঁদছে। তারানাথ বুঝলেন, কালী মায়া। এই আত্মা কালী মায়ার, এবং এই আত্মা শুধু রাগী নয়, দুঃখী। তারানাথ মরার দিকে তাকালেন, বললেন, কালী মায়া। মরা থামল। তারানাথ আবার বললেন, কালী মায়া, আমি তোমার শত্রু নই। মরার ফাঁকা চোখে কিছু একটা নড়ল। তারানাথ দেখলেন, খুব সামান্য, কিন্তু নড়ল। তারানাথ বললেন, আমি জানি তোমার কষ্টের কথা। বিষ্টুকে হারিয়েছিলে, আমি সাহায্য করতে এসেছি। মরা একটু থাকল, তারপর আবার খেলা দিল, বাধা মন্ত্র কাঁপল। তারানাথ বুঝলেন, এখনো বিশ্বাস হয়নি। এটা স্বাভাবিক। 50 বছর ধরে শুধু প্রতিশোধের আগুনে চলেছেন। এক রাতে কথা বলে বিশ্বাস জন্মাবে না। তারানাথ মন্ত্র পড়লেন, অন্য একটা মন্ত্র, ঘুমের মন্ত্র নয়, বিশ্রামের মন্ত্র, মরাকে সাময়িকভাবে থামানোর মন্ত্র। মরা ধীরে ধীরে নিথর হল, পা থামল, হাত নামল, দাঁড়িয়ে রইল, কিন্তু নড়ছে না। তারানাথ জানেন এটা সাময়িক,
ভোর হলে মরা আবার শ্মশানে ফিরে যাবে এবং পরের রাতে আবার বেরোবে। তারানাথ শ্মশান থেকে বেরোলেন, ধীরে হাঁটলেন। পেছনে মরা দাঁড়িয়ে নিখিলেশের বাড়িতে ফিরলেন। রাত তখনও আছে, শুলেন। এবার একটু ঘুম এলো। সকালে উঠলেন, নিখিলেশ দরজায় দাঁড়িয়ে, উদ্বিগ্ন মুখ। বললেন, ফিরে এসেছেন? তারানাথ বললেন, হ্যাঁ। নিখিলেশ বললেন, কিছু হয়েছে? তারানাথ বললেন, মরাকে সাময়িক থামিয়েছি, কিন্তু পুরোপুরি থামাতে হলে আরও কাজ করতে হবে। নিখিলেশ বললেন, কি করতে হবে? তারানাথ বললেন, আগে আরও জানতে হবে কালীমায়ার বিষয়ে, তার জীবনের কথা, তার কষ্টের কথা। শুধু দুর্গাচরণ কাকার কাছ থেকে যা জেনেছি সেটা যথেষ্ট নয়। নিখিলেশ বললেন, আর কে জানে? তারানাথ বললেন, গ্রামে কি কালীমায়ার কোনো আত্মীয় আছেন? নিখিলেশ একটু ভাবলেন, বললেন, আছেন একজন, কালীমায়ার ভাইয়ের মেয়ে। বয়স অনেক, 70-এর বেশি। নাম বাসন্তী, গ্রামের দক্ষিণে থাকেন। তারানাথ বললেন, তার কাছে যাব। সকালে খেলেন, তারপর নিখিলেশের সাথে গেলেন দক্ষিণে। বাসন্তীর বাড়ি ছোট, মাটির বাড়ি। সামনে একটা উঠান, উঠানে একটা তুলসী গাছ। বাসন্তী উঠানে বসে আছেন, রোদে হাত সেঁকছেন। বয়স্ক মহিলা, মুখে বলি রেখা, চুল সাদা, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। তারানাথকে দেখে বললেন, বাইরে থেকে এসেছ? তারানাথ বললেন, হ্যাঁ। বসলেন কাছে। বাসন্তী বললেন, জানি কেন এসেছ, কালীমায়া পিসির কথা জানতে। তারানাথ বললেন, হ্যাঁ। বাসন্তী কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, কালীমায়া পিসি ভালো মানুষ ছিলেন। লোকে ডাইনি বলতো, কিন্তু ডাইনি ছিলেন না। তান্ত্রিক ছিলেন, তন্ত্রবিদ্যা জানতেন, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেননি। অসুখে পড়লে মানুষ আসত, ওষুধ দিতেন, সারিয়ে দিতেন। বিষ্টু ছিল কালীমায়ার ভাইয়ের ছেলে, মানে আমার বাবার মামাতো ভাই। কালীমায়া পিসি তাকে ছেলের মতো ভালোবাসতেন। বিষ্টু জমিদারের জমিতে কাজ করত, ভালো ছেলে ছিল, কারো সাথে ঝগড়া করত না। কিন্তু সেই খরার বছরে সে খাজনা দিতে পারেনি। লেঠেলরা এসে মারল তরোয়াল দিয়ে। বাসন্তী থামলেন, চোখ ভিজে এলো। বললেন, আমার তখন বয়স 20। দেখেছিলাম বিষ্টু মরে পড়েছিল রাস্তায়। কালীমায়া পিসি বিষ্টুর মৃত্যুর পরে পাগলের মতো হয়ে গেলেন। জমিদারের কাছে গেলেন, মার খেলেন, ফিরে এলেন, সারা রাত কাঁদলেন। তারপর পরদিন রাতে বিষ্টুর লাশ নিয়ে গেলেন। তারানাথ বললেন, কিভাবে মরা জাগালেন জানেন? বাসন্তী বললেন, পুরোটা জানি না, কিন্তু পিসি একটা পুরনো তন্ত্রের বই জানতেন। সেই বইয়ে মরা জাগানোর মন্ত্র ছিল। বিষ্টুর লাশে সেই মন্ত্র পড়লেন এবং বললেন যে অন্যায় করেছে তার বিচার না হওয়া পর্যন্ত এই মরা থামবে না। তারানাথ বললেন, জমিদার পরিবার তো চলে গেছে, বিচার হয়েছিল কি? বাসন্তী বললেন, না, জমিদার পালিয়ে গেছে, বিচার হয়নি। তাই পিসির আত্মা শান্তি পাননি, মরা থামেনি। তারানাথ বললেন, কালীমায়া কি বলে গিয়েছিলেন, মরা কিভাবে থামানো যাবে? বাসন্তী বললেন, হ্যাঁ বলেছিলেন, আমাকে বলেছিলেন যদি কোনোদিন কোনো তান্ত্রিক আসেন যিনি সত্যিকারের শক্তিশালী, তাকে বলবে। মরা থামাতে হলে 3টা কাজ করতে হবে। তারানাথ সোজা হয়ে বসলেন, বললেন,
বলুন। বাসন্তী বললেন, প্রথম কাজ হলো বিষ্টুর লাশকে মাটিতে সমাধি দিতে হবে, কারণ মড়া জাগানোর সময় তাকে মাটিতে দেননি, শ্মশানে রেখেছিলেন উন্মুক্ত। দ্বিতীয় কাজ হলো জমিদার পরিবারকে এখানে আনতে হবে, বিষ্টুর সমাধির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। তৃতীয় কাজ হলো কালীমায়ার আত্মাকে মুক্তিমন্ত্র পড়ে শান্ত করতে হবে। তারানাথ মনে মনে এই 3টা কাজ বুঝলেন। প্রথম কাজ করা যাবে, দ্বিতীয় কাজ কঠিন, কারণ জমিদার পরিবার আসবে কিনা সন্দেহ। তৃতীয় কাজ সবচেয়ে কঠিন, কারণ কালীমায়ার আত্মার রাগী, শান্ত করা সহজ নয়। তারানাথ বললেন, মুক্তিমন্ত্র জানেন? বাসন্তী বললেন, না, কিন্তু পিসির একটা পুরনো বই আছে, সেই বইয়ে আছে। তারানাথ বললেন, বই কোথায়? বাসন্তী বললেন, পিসির পুরনো বাড়িতে, শ্মশানের পাশে সেই ভাঙা বাড়ি, কিন্তু সেখানে যাওয়া বিপজ্জনক। তারানাথ বললেন, কেন? বাসন্তী বললেন, ওই বাড়িতে পিসির আত্মা থাকেন, রাতে সেখানে গেলে বিপদ, কিন্তু দিনেও সহজ নয়। তারানাথ বললেন, তবু যেতে হবে। বাসন্তী বললেন, আপনি কি সত্যিই পারবেন? তারানাথ বললেন, চেষ্টা করব। বাসন্তী একটু থামলেন, তারপর বললেন, আরেকটা কথা বলি। কালীমায়া পিসি মরার আগে বলেছিলেন, যদি কোনো তান্ত্রিক আসেন এবং তিনি যদি সত্যিকারের মনে করেন বিষ্টুর কষ্টের কথা, তাহলে কালীমায়ার আত্মা তাকে সাহায্য করবেন, কিন্তু যদি ভান করেন তাহলে মরা তাকেও ছাড়বে না। তারানাথ মাথা নাড়লেন, বুঝলেন। কালীমায়া পরীক্ষা করবেন। ফিরলেন নিখিলেশের বাড়িতে। দুপুরে খেলেন, তারপর একটু শুলেন, বিশ্রাম নেওয়া দরকার। বিকেলে উঠলেন, নিখিলেশকে বললেন কলকাতায় কিভাবে খবর পাঠানো যায়। নিখিলেশ বললেন, রামপুরহাটে পোস্ট অফিস আছে, তারে খবর পাঠানো যায়। তারানাথ বললেন, সুরেন্দ্র নারায়ণ সিংহকে তার দেওয়া হোক, বলা হোক শ্মশানতলা গ্রামে আসতে হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। পুরনো একটা বিষয় মেটাতে হবে, না এলে পরিণতি ভালো হবে না। নিখিলেশ বললেন, তিনি কি আসবেন? তারানাথ বললেন, আসতে বাধ্য হবেন, কারণ না এলে জমিদার পরিবারে আবার বিপদ আসবে। মড়া জমিদার বাড়ির দিকে যায়, জমিদার পরিবার যেখানেই থাকুক মড়া তাদের খুঁজে পাবে। নিখিলেশ বললেন, এটা কি সত্যি? তারানাথ বললেন, হ্যাঁ, কালীমায়ার আত্মার শক্তি কম নয়। খবর পাঠানোর ব্যবস্থা হলো। নিখিলেশের ছেলে বিকেলে রামপুরহাট গেল। এবার তারানাথ প্রস্তুত হলেন কালীমায়ার পুরনো বাড়িতে যাওয়ার জন্য। সন্ধ্যার আগেই যেতে হবে, রাতে গেলে বিপদ বেশি। বিকেলে পেরোলেন, শ্মশানের দিকে হাঁটলেন। শ্মশানের পাশে সেই পুরনো ভাঙা বাড়ি। বাড়িটা ছোট, মাটির দেওয়াল, খড়ের চাল অর্ধেক ভেঙে গেছে, দরজা নেই, শুধু দরজার কাঠামো আছে। ভেতরে অন্ধকার। তারানাথ দরজার সামনে দাঁড়ালেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, রক্ষার বলয় তৈরি করলেন। তারপর ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঠান্ডা, বাইরের চেয়ে বেশি ঠান্ডা, অস্বাভাবিক। শীতের বিকেলেও এতটা ঠান্ডা হওয়ার কথা নয়। একটা ঘর, মাটির মেঝে, একটা পুরনো চৌকি ভেঙে গেছে, একটা মাটির পাত্র, কোণে পুরনো কিছু জিনিস। তারানাথ খুঁজলেন, বই কোথায়? কোণে একটা পুরনো কাঠের সিন্দুক, ছোট, মাটিতে পড়ে আছে।
ঢাকনা বন্ধ। তারানাথ এগিয়ে গেলেন, সিন্ধুকে হাত দিলেন এবং তখন ঘরে একটা পরিবর্তন হলো। বাতাস থেমে গেল, সব নিঃশব্দ হলো এবং ঘরের কোণে একটা অনুভূতি হলো, কেউ আছেন, অদৃশ্য কিন্তু আছেন। তারানাথ বললেন, কালী মায়া। কোনো সাড়া নেই। তারানাথ বললেন, আমি তারানাথ, তান্ত্রিক, বিষ্টুর বিচার করতে এসেছি। ঘর আরও নিঃশব্দ হল। তারানাথ বললেন, বাসন্তী আমাকে পাঠিয়েছেন, তোমার ভাইয়ের মেয়ে। এবং তখন একটা অনুভূতি হল, উষ্ণতার অনুভূতি, এক মুহূর্তের জন্য, যেন কেউ কাছে এলেন। তারানাথ সিন্ধুকের ঢাকনা খুললেন। ভেতরে একটা পুরনো বই, হাতে লেখা, পাতা হলুদ হয়ে গেছে কিন্তু অক্ষর স্পষ্ট। তারানাথ বইটা তুললেন, মন্ত্র পড়লেন। বইয়ে একটা শক্তি আছে, অনুভব করলেন, পুরনো শক্তি। কালীমায়ের হাতের স্পর্শ মাখা। বই খুললেন, পাতা উল্টালেন, পুরনো বাংলায় লেখা। তারানাথ পড়লেন, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন বিদ্যা, এবং শেষের দিকে পেলেন মুক্তি মন্ত্র। মন্ত্রটা পড়লেন, বুঝলেন, মুখস্থ করলেন, এবং তখন কোণ থেকে সেই অনুভূতি আবার এলো, এবার আরও স্পষ্ট, কেউ কাছে আসছেন। তারানাথ দেখলেন না, কিন্তু অনুভব করলেন, একজন বয়স্ক মহিলার উপস্থিতি, শান্ত নয়, কষ্টে ভরা। তারানাথ বললেন, কালীমায়া, আমি বই নিয়ে যাচ্ছি, কাজ শেষ হলে ফিরিয়ে দেব। সেই উপস্থিতি একটু সরল। তারানাথ বুঝলেন, অনুমতি পেয়েছেন। বই নিয়ে বেরোলেন। বাইরে এসে শ্বাস নিলেন। ভেতরের ঠান্ডা এখনো গায়ে আছে। ফিরলেন নিখিলেশের বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে। রাতে বসলেন, বই পড়লেন, মুক্তিমন্ত্র আবার পড়লেন। মনে রাখলেন, এই মন্ত্র পড়তে হবে সব কাজ শেষে। তার আগে দুটো কাজ। প্রথম কাজ, বিষ্টুর লাশকে সমাধি দেওয়া। তারানাথ নিখিলেশকে বললেন, কাল সকালে শ্মশানে গিয়ে একটা গর্ত খুঁড়তে হবে। নিখিলেশ বললেন, লাশ তো শ্মশানে উন্মুক্ত আছে। তারানাথ বললেন, হ্যাঁ, সেই লাশকে মাটি দিতে হবে। নিখিলেশ বললেন, 50 বছরের পুরনো লাশ কি আছে এখনো? তারানাথ বললেন, আছে। মরা জাগানো থাকলে লাশ থাকে, এটা তন্ত্রের নিয়ম। নিখিলেশ আর প্রশ্ন করলেন না। পরদিন সকালে শ্মশানে গেলেন তারানাথ। নিখিলেশও গেলেন, এবং গ্রামের আরও দুজন লোক। বটগাছের কাছে সেই জায়গা। তারানাথ দেখালেন, লাশ সেখানে আছে, 50 বছর পরেও আছে। শুকিয়ে গেছে, কিন্তু আছে। গায়ে সেই তরোয়ালের দাগ। নিখিলেশ এবং অন্যরা দেখে ভয় পেলেন, কিন্তু তারানাথ বললেন, ভয় নেই। মন্ত্র পড়লেন, শান্তি মন্ত্র। গর্ত খোঁড়া হলো, লাশকে মাটি দেওয়া হলো। তারানাথ মন্ত্র পড়লেন, সমাধি মন্ত্র। এবং তখন একটা জিনিস হলো, সমাধি দেওয়ার পরে বাতাস একটু পরিবর্তন হলো, হালকা হলো, যেন একটা ভার কমল। তারানাথ অনুভব করলেন, কালীমায়ার আত্মা দেখছেন, এবং প্রথম কাজ হয়েছে দেখে একটু শান্ত হয়েছেন। সামান্য, কিন্তু হয়েছেন। ফিরলেন। এবার দ্বিতীয় কাজের অপেক্ষা, জমিদার পরিবার আসবে কিনা। দুপুরে খবর এলো, নিখিলেশের ছেলে রামপুরহাট থেকে ফিরল। বলল, তার পাঠানো তার পৌঁছে গেছে, কলকাতায় সুরেন্দ্র নারায়ণ সিংহের কাছে। কিন্তু সন্ধ্যায় উত্তর এলো, সুরেন্দ্র নারায়ণ লিখেছেন তিনি আসবেন না।
তার কোনো দায় নেই পুরনো গ্রামের প্রতি। তারানাথ চিঠি পড়লেন, রাখলেন, মালায় হাত দিলেন। নিখিলেশ বললেন, এখন কি হবে? তারানাথ বললেন, আসতে বাধ্য হবেন। নিখিলেশ বললেন, কিভাবে? তারানাথ বললেন, আজ রাতে মরা জমিদার বাড়ির দিকে যাওয়ার বদলে অন্যদিকে যাবে, কলকাতার দিকে। নিখিলেশ বললেন, এটা কি সম্ভব? তারানাথ বললেন, কালীমায়ের আত্মাকে বলবো। রাতে তারানাথ শ্মশানে গেলেন, বসলেন বিষ্টুর নতুন সমাধির কাছে, মালায় হাত, মন্ত্র পড়লেন এবং কালীমায়ের আত্মাকে ডাকলেন। সেই উপস্থিতি এলো। তারানাথ বললেন, কালীমায়া, সুরেন্দ্রনারায়ণ আসবে না, কিন্তু তাকে আসতে হবে। তুমি কি পারবে তাকে টানতে? সেই উপস্থিতি একটু নড়ল। তারানাথ অনুভব করলেন কালীমায়া পারবেন, এই শক্তি তার আছে, কিন্তু প্রশ্ন হল তিনি কি করবেন। তারানাথ বললেন, বিষ্টুর বিচার হবে, কিন্তু তার জন্য সুরেন্দ্রনারায়ণকে এখানে আসতে হবে। তুমি যদি সাহায্য না করো, বিচার হবে না। সেই উপস্থিতি থামল। তারপর একটা সম্মতির অনুভূতি এলো। তারানাথ বুঝলেন, ফিরলেন। রাতে মালায় হাত দিয়ে বসলেন, মন্ত্র পড়লেন। পরদিন সকালে নিখিলেশ বললেন, কলকাতা থেকে তার এসেছে, সুরেন্দ্রনারায়ণ আসছেন, পরশু পৌঁছাবেন। তারানাথ মাথা নাড়লেন, কালীমায়া কাজ করেছেন। নিখিলেশ বললেন, কি হয়েছে তার? তারানাথ বললেন, হয়তো স্বপ্ন দেখেছেন, অথবা রাতে কেউ এসেছে বাড়িতে। সুরেন্দ্রনারায়ণ বুঝেছেন না এলে বিপদ। নিখিলেশ বললেন, এখন কি করব? তারানাথ বললেন, অপেক্ষা করুন, সুরেন্দ্রনারায়ণ আসুক। কিন্তু সেই রাতে একটা ঘটনা ঘটল। তারানাথ শুয়ে আছেন। রাত 12টার পরে হঠাৎ অনুভব করলেন একটা শক্তি এসেছে ঘরের বাইরে। পরিচিত শক্তি, মরা। কিন্তু আজ রাতে মরা শ্মশান থেকে বেরোয়নি। তারানাথ জানেন, তাহলে কে? তারানাথ উঠলেন, জানলার কাছে গেলেন। বাইরে মরা নেই, কিন্তু শক্তি আছে, অন্যরকম শক্তি। মরার শক্তি নয়, কালীমায়ার আত্মার শক্তি। এবং সেই শক্তি ঘরের দরজায় এলো। তারানাথ দরজা খুললেন। বাইরে কেউ নেই, কিন্তু বাতাসে একটা অনুভূতি, কালীমায়া এসেছেন। তারানাথ বললেন, কি হয়েছে? এবং বুঝলেন কালীমায়া সতর্ক করছেন, সুরেন্দ্রনারায়ণ আসছেন, কিন্তু একা আসছেন না, সাথে কেউ আছে, এবং সেই কেউ ভালো নয়। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। কাল সুরেন্দ্রনারায়ণ আসবেন এবং চূড়ান্ত লড়াই শুরু হবে। পরদিন সকালে উঠলেন তারানাথ। রাতে কালীমায় সতর্ক করে গেছেন, সুরেন্দ্রনারায়ণ আসছেন, কিন্তু সাথে কেউ আছে, সেই কেউ ভালো নয়। তারানাথ রাতভর ভেবেছেন কে হতে পারে। নিখিলেশকে বললেন, সুরেন্দ্রনারায়ণ কিভাবে আসছেন জানেন? নিখিলেশ বললেন, তারে লিখেছেন রামপুরহাট পর্যন্ত ট্রেনে, সেখান থেকে গাড়িতে। তারানাথ বললেন, সাথে কে আসছেন জানেন? নিখিলেশ বললেন, তারে সেটা লেখেননি। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, অনুসন্ধানের মন্ত্র। কিছুটা অনুভব করলেন সুরেন্দ্রনারায়ণের সাথে আরেকজন আসছেন, এবং সেই মানুষটার মধ্যে একটা অশুভ ভাব আছে। তান্ত্রিক বিদ্যা জানেন, কিন্তু খারাপ বিদ্যা। তারানাথ বুঝলেন সুরেন্দ্রনারায়ণ ভয় পেয়ে একজন তান্ত্রিক সাথে এনেছেন নিজেদের রক্ষার জন্য, কিন্তু সেই তান্ত্রিক ভালো মানুষ নয়।
সারাদিন তারানাথ প্রস্তুতি নিলেন, মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। বিকেলে বাসন্তীর কাছে গেলেন, বললেন সুরেন্দ্রনারায়ণ কাল আসবেন। তিনি কি বিষ্ণুর সমাধিতে ক্ষমা চাইবেন? বাসন্তী বললেন, জানি না, জমিদারের ছেলেরা অহংকারী, কিন্তু কালীমায়া পিসি বলেছিলেন যদি সত্যিকারের ক্ষমা চায় তাহলেই মরা থামবে, ভান করলে হবে না। তারানাথ বললেন, বুঝলাম। ফিরলেন। রাতে খেলেন, শুলেন। এবার ঘুম এলো একটু, শরীরে বিশ্রাম দরকার, কাল কঠিন দিন। পরদিন বেলা 11টায় সুরেন্দ্রনারায়ণ এলেন। বয়স 50-এর কাছাকাছি, মোটা শরীর, ধুতি পাঞ্জাবি পরা, মুখে অহংকারের ছাপ। সাথে একজন লোক, সেই লোকটা রোগা, লম্বা, মাথায় লম্বা চুল, চোখ দুটো ছোট ছোট, তীক্ষ্ণ, গলায় একটা কালো সুতো, হাতে একটা ঝঝোলা। তারানাথ দেখলেন, চিনলেন, এই লোক তান্ত্রিক, কিন্তু তন্ত্রবিদ্যা ব্যবহার করেন নিজের স্বার্থে। এই ধরনের মানুষকে তারানাথ চেনেন, বিপজ্জনক। সুরেন্দ্রনারায়ণ নিখিলেশের বাড়িতে এলেন। তারানাথকে দেখলেন, বললেন, আপনি তারানাথ? তারানাথ বললেন, হ্যাঁ। সুরেন্দ্রনারায়ণ বললেন, আমি এসেছি, এখন কি করতে হবে? তারানাথ বললেন, বিষ্ণুর সমাধিতে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। সুরেন্দ্রনারায়ণের মুখ শক্ত হল, বললেন, কার কাছে ক্ষমা চাইব? 50 বছর আগের ঘটনা, আমি তখন জন্মাইনি। তারানাথ বললেন, জানি, কিন্তু আপনার দাদু যা করেছিলেন তার ফল এখনো ভোগ করছে গ্রামের মানুষ। 3 জন মারা গেছেন, ক্ষমা না চাইলে আরও মারা যাবে। সুরেন্দ্রনারায়ণের পাশের সেই লোক এগিয়ে এলো, বলল, আমি মদনলাল, ইনি আমার সাথে আছেন। এই গ্রামের মরা আমি থামাবো, আপনার সাহায্য লাগবে না। তারানাথ সেই লোকটার দিকে তাকালেন, বললেন, কিভাবে থামাবেন? মদনলাল বলল, আমার নিজের পদ্ধতি আছে। তারানাথ বললেন, কি পদ্ধতি? মদনলাল বলল, মরাকে বাঁধব। তারানাথ বললেন, বাঁধলে থামবে না, ছুটে যাবে এবং আরও শক্তিশালী হবে। মদনলাল বলল, আপনি কে বলতে? তারানাথ বললেন, তারানাথ। মদনলালের চোখ একটু নড়ল, নামটা চেনে, কিন্তু বলল, এটা আমার কাজ, আপনি সরে থাকুন। সুরেন্দ্রনারায়ণ বললেন, ঠিক আছে। মদনলাল থামাবে, আমাকে কোনো ক্ষমা চাইতে হবে না। তারানাথ বললেন, তাহলে মরা থামবে না? কিন্তু সুরেন্দ্রনারায়ণ শুনলেন না। মদনলালের দিকে তাকালেন, বললেন, কাজ শুরু করো। তারানাথ একটু পেছিয়ে গেলেন, দেখলেন মদনলাল কি করে। মদনলাল ঝোলা থেকে কিছু বের করল, কালো সুতো, লাল কাপড়ের টুকরো, একটা ছোট পুতুল মাটির, এবং কিছু মন্ত্র পড়তে শুরু করল। তারানাথ শুনলেন। এই মন্ত্র তারানাথ চেনেন, বন্ধনের মন্ত্র, মরাকে বাঁধার মন্ত্র। কিন্তু এই মন্ত্র কাজ করবে না, কারণ কালীমায়ার আত্মা মরাকে চালাচ্ছেন। আত্মাকে না থামালে মরা থামবে না। মদনলাল সারাদিন মন্ত্র পড়ল, সন্ধ্যায় বলল, কাজ হয়েছে, আজ রাতে মরা বেরোবে না। সুরেন্দ্রনারায়ণ খুশি হলেন। তারানাথ কিছু বললেন না, চুপ করে বসলেন। রাত হল, সবাই শুলেন, এবং রাত 12টার পরে তারানাথ অনুভব করলেন মরা বেরিয়েছে।
মদনলালের বন্ধন মন্ত্র কাজ করেনি, কারণ তারানাথ জানতেন করবে না। এবার মরা শুধু রাস্তায় হাঁটছে না, সরাসরি নিখিলেশের বাড়ির দিকে আসছে, কারণ সুরেন্দ্র নারায়ণ এখানে আছেন, জমিদারের নাতি। তারানাথ উঠলেন, পোশাক পরলেন, মালা হাতে নিলেন, বেরোলেন। বাইরে শীতের রাত, চাঁদ নেই আজ, অন্ধকার, শুধু তারার আলো। তারানাথ রাস্তায় দাঁড়ালেন, মালায় হাত, মন্ত্র পড়লেন, রক্ষার বলয় তৈরি করলেন, এবং মরা এলো। শ্মশানের দিক থেকে সেই টানা টানা পায়ের শব্দ, ধীরে, কিন্তু আজ কিছুটা আলাদা। আজ মরার হাঁটার গতি একটু বেশি, যেন উদ্দেশ্য আছে। তারানাথ সামনে দাঁড়ালেন, মরার পথ আটকালেন। মরা থামল। তারানাথকে দেখল, সেই ফাঁকা চোখ। তারানাথ বললেন, কালীমায়া, সুরেন্দ্র নারায়ণ এসেছেন, কিন্তু ক্ষমা চাইতে রাজি নন। আমি বুঝিয়ে চেষ্টা করব, একটা রাত সময় দাও। মরা দাঁড়িয়ে রইল, সেই ফাঁকা চোখে কিছু একটা নড়ল। তারানাথ মন্ত্র পড়লেন, বাধা মন্ত্র, কিন্তু এবার মরা সহজে থামল না। মরা ঠেলা দিল বাধা মন্ত্রের দেওয়ালে, জোরে। দেওয়াল কাঁপল। তারানাথ টের পেলেন, গতকালের চেয়ে শক্তি বেশি, কারণ সুরেন্দ্র নারায়ণ এসেছেন। কালীমায়ার রাগ বেড়েছে, সামনে শত্রু আছে, অথচ ক্ষমা চাইছে না। তারানাথ মন্ত্র জোরালো করলেন, দেওয়াল শক্ত করলেন। মরা আবার ঠেলা দিল, এবার আরো জোরে। তারানাথের মালায় হাত কেঁপে উঠল। তারানাথ বুঝলেন, এই লড়াই দীর্ঘ হবে। মরা তৃতীয়বার ঠেলা দিল। এবার দেওয়াল একটু ভাঙল। তারানাথের বুকে একটা চাপ এলো, শ্বাস একটু কষ্ট হলো। তারানাথ একটু পেছিয়ে গেলেন, ভারসাম্য ঠিক রাখলেন, মন্ত্র চালু রাখলেন। মরা এগিয়ে এলো। তারানাথ জানেন, সামনে থেকে লড়লে হবে না, অন্য পথে যেতে হবে। তারানাথ মরাকে বললেন, কালীমায়া, তুমি আমার শত্রু নও। বিষ্ণুর সমাধি হয়েছে, প্রথম কাজ হয়েছে, দ্বিতীয় কাজও হবে, কিন্তু আমাকে সময় দাও। মরা একটু থামল। তারানাথ সেই সুযোগে একটা অন্য মন্ত্র পড়লেন, শান্তি মন্ত্র নয়, যোগাযোগের মন্ত্র, কালীমায়ের আত্মার সাথে সরাসরি কথা বলার মন্ত্র। এবং কিছু একটা অনুভব করলেন, একটা ক্রোধ, প্রচণ্ড, 50 বছরের জমানো ক্রোধ। কিন্তু সেই ক্রোধের গভীরে আরেকটা জিনিস, একটা ক্লান্তি, একটা কান্না। কালীমায়া ক্লান্ত হয়ে গেছেন, 50 বছর ধরে রাগের আগুনে জ্বলছেন, কিন্তু শান্তি পাননি। তারানাথ বললেন, কালীমায়া, তুমি ক্লান্ত, আমি জানি। বিষ্ণুকে ভালোবাসতে তার মৃত্যু তোমার বুক ভেঙে দিয়েছিল, কিন্তু এই মরা চালিয়ে তুমি কি শান্তি পেয়েছ? মরা আবার একটু থামল, সেই ফাঁকা চোখে একটা কম্পন। তারানাথ বললেন, শান্তি পাওনি, কারণ এভাবে শান্তি আসে না। সত্যিকারের বিচার দরকার। সুরেন্দ্র নারায়ণ আগামীকাল ক্ষমা চাইবে, তারপর তোমাকে মুক্তি দেব, তুমি বিষ্ণুর কাছে যেতে পারবে। মরা দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়, তারপর ধীরে ঘুরল, শ্মশানের দিকে ফিরে গেল। তারানাথ শ্বাস ছাড়লেন। কালীমায়া একটু শুনেছেন, কিন্তু পরের লড়াইটা শুরু হলো অন্য দিক থেকে। তারানাথ ঘরে ঢুকতে যাচ্ছেন এবং দরজায় মদনলাল। মদনলাল বলল, দেখলাম
মড়াকে ফিরিয়ে দিলেন। কিন্তু এই কাজ আমার। আপনাকে বলেছিলাম সরে থাকতে। তারানাথ বললেন, তোমার বন্ধন মন্ত্র কাজ করেনি, আমি থামিয়েছি। মদনলাল বলল, এক রাত থামিয়েছেন, কিন্তু মড়া শেষ করতে পারেননি। আমি পারব। তারানাথ বললেন, তুমি কিভাবে পারবে? মদনলাল বলল, আমার কাছে একটা মন্ত্র আছে, মড়াকে চিরতরে নিয়ন্ত্রণ করার মন্ত্র। শুধু থামাবো না, নিয়ন্ত্রণ করব, তারপর নিজের কাজে লাগাবো। তারানাথ থামলেন, বললেন, মড়াকে নিজের কাজে লাগাবে? মদনলাল বলল, হ্যাঁ, এই মড়ার শক্তি অনেক। এই শক্তি আমার হলে অনেক কাজ করতে পারব। তারানাথ বুঝলেন, মদনলাল কালীমায়ার মড়াকে মুক্তি দিতে আসেনি, দখল করতে এসেছে। সুরেন্দ্র নারায়ণকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এবং মড়াটাকে নিজের অস্ত্র বানাতে চাইছে। তারানাথ বললেন, এটা হবে না। মদনলাল বলল, আপনি ঠেকাবেন কিভাবে? তারানাথ বললেন, এই মড়ার মধ্যে একটা আত্মা আছে, কালীমায়ার আত্মা। তুমি দখল করতে গেলে সেই আত্মা তোমাকে ধ্বংস করবে। মদনলাল হাসল, বলল, কালীমায়া আমাকে চেনে না। আমি আগে মড়াকে বাঁধব, তারপর আত্মাকে আলাদা করব। দুটোকে আলাদা করলে দুজনেই দুর্বল হয়ে যাবে। তারানাথ বললেন, জানো এই বিদ্যা? মদনলাল বলল, জানি, অনেক বছর শিখেছি। তারানাথ বললেন, ঠিক আছে, আমাকে থামাতে পারবে না, কিন্তু নিজে সাবধানে থেকো। মদনলাল বলল, আমাকে হুমকি দিচ্ছেন? তারানাথ বললেন, না, সত্যি বলছি। কালীমায়াকে তুমি চেনো না, আমি চিনি। মদনলাল চলে গেল। তারানাথ ঘরে এলেন, বসলেন, ভাবলেন। পরিস্থিতি জটিল হয়েছে। এখন শুধু মড়া নয়, মদনলালও বিপদ। পরদিন সকালে তারানাথ সুরেন্দ্র নারায়ণের সাথে কথা বললেন। বললেন, গত রাতে মড়া এসেছিল, আপনাকে খুঁজছিল। সুরেন্দ্র নারায়ণের মুখ সাদা হয়ে গেল। বললেন, মদনলাল তো বলল থামিয়েছে। তারানাথ বললেন, মদনলাল থামায়নি, আমি থামিয়েছি, এবং একটা রাত মাত্র থামানো গেছে। আজ রাতে আবার আসবে, এবার আরো জোরে। সুরেন্দ্র নারায়ণ বললেন, কি করব? তারানাথ বললেন, বিষ্ণুর সমাধিতে যান, ক্ষমা চান, মন থেকে, ভান নয়। সুরেন্দ্র নারায়ণ বললেন, আমি কেন ক্ষমা চাইব? তারানাথ বললেন, কারণ আপনার দাদু অন্যায় করেছিলেন, সেই অন্যায়ের ফল আপনি ভোগ করছেন। সুরেন্দ্র নারায়ণ রেগে গেলেন, বললেন, আমি জমিদারের নাতি, কোনো মরা চাষার জন্য ক্ষমা চাইব না। তারানাথ বললেন, ঠিক আছে, তাহলে আজ রাতে মেজে সামলান। ফিরে গেলেন। সারাদিন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। মদনলাল শ্মশানের কাছে গিয়ে কিছু একটা করল, মন্ত্র পড়ল, কালো সুতো বাঁধল। তারানাথ দূর থেকে দেখলেন, বুঝলেন মদনলাল বাঁধনের চেষ্টা করছে। বিকেলে তারানাথ বাসন্তীর কাছে গেলেন, পরিস্থিতি বললেন। বাসন্তী বললেন, মদনলাল বিপজ্জনক কাজ করছে। কালীমায়া পিসি রাগী মানুষ ছিলেন, তার মড়া দখল করার চেষ্টা করলে পিসি ছাড়বেন না। তারানাথ বললেন, জানি। সন্ধ্যায় ফিরলেন। আকাশ মেঘলা হয়ে আসছে, শীতের মেঘিতের মেঘ। বৃষ্টি নয়, কিন্তু ভারী মেঘ। রাতটা অন্ধকার হবে। রাতে খেলেন, প্রস্তুত হলেন, মালা হাতে, এবং রাত 12টার আগেই শুরু হলো। তারানাথ ঘরে বসেছিলেন। হঠাৎ শুনলেন বাইরে একটা শব্দ, চিৎকার, মদনলালের গলা।
তারানাথ বেরোলেন। শ্মশানের দিক থেকে শব্দ আসছে। তারানাথ দৌড়ালেন, শ্মশানে পৌঁছলেন। মদনলাল মাটিতে পড়ে আছে। হাতের মন্ত্রের উপকরণ ছড়িয়ে গেছে, মুখে ভয়ের চিহ্ন, কিন্তু জ্ঞান আছে এবং সামনে মরা। কিন্তু আজ মরা আলাদা। আজ মরা দ্রুত হাঁটছে এবং চোখে সেই ফাঁকা ভাব নেই, চোখে রাগের আলো। মদনলাল বাঁধন মন্ত্র দিয়ে মরাকে আটকানোর চেষ্টা করেছিল। কালীমায়া সেটা বুঝেছেন এবং রেগে গেছেন। মরা মদনলালের দিকে এগিয়ে আসছিল। তারানাথ সামনে এলেন, বললেন, কালীমায়া থামো। মরা তারানাথের দিকে তাকালো। তারানাথ বললেন, এই লোক ভুল করেছে, কিন্তু মারা যাওয়া উচিত নয়, যাও। মরা দাঁড়িয়ে রইল। তারানাথ মন্ত্র পড়লেন, বাধা মন্ত্র। মরা এবং মদনলালের মধ্যে দেওয়াল তৈরি করলেন। মরা সেই দেওয়ালে ঠেলা দিল, কিন্তু এবার মদনলালের জন্য আসেনি, তারানাথের জন্য। তারানাথ বুঝলেন কালীমায়া রাগী, শুধু মদনলালের উপর নয়, সুরেন্দ্র নারায়ণের উপরও, এবং এখন মনে হচ্ছে তারানাথের উপরও। কারণ তারানাথ বলেছিলেন সুরেন্দ্র নারায়ণ ক্ষমা চাইবে, কিন্তু চায়নি। মরা তারানাথের দিকে এলো। তারানাথ পেছিয়ে গেলেন না, দাঁড়িয়ে রইলেন। মালা ঘোরালেন, মন্ত্র পড়লেন। মরা হাত বাড়ালো। তারানাথের কাঁধে একটা স্পর্শ লাগলো, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তারানাথ মন্ত্র পড়লেন, উষ্ণতার মন্ত্র, সেই ঠান্ডা কাটানোর মন্ত্র। মরার হাত সরল, কিন্তু মরা থামেনি। আবার এলো, এবার দুই হাতে। তারানাথ সরে গেলেন একটু, তারপর ঘুরলেন, মরার পেছনে এলেন। মরা ঘুরল, ধীরে কিন্তু ঘুরল। তারানাথ দৌড়ালেন বিষ্ণুর সমাধির দিকে। মরা তাড়া করল, সেই টানা পায়ের শব্দ, কিন্তু আজ দ্রুত। তারানাথ সমাধির সামনে এলেন, মালা হাতে নিলেন। দুই হাতে মালা ধরলেন এবং জোরে মন্ত্র পড়লেন। মরা সমাধির কাছে এলো এবং থামল। তারানাথ দেখলেন সমাধির কাছে এলে মরা থামছে, কারণ বিষ্ণু এখানে, কালীমায়ার ভালোবাসার মানুষ। এই মাটির কাছে কালীমায়ার আত্মা একটু শান্ত হয়। তারানাথ এই সুযোগে যোগাযোগের মন্ত্র পড়লেন, কালীমায়ার আত্মার কাছে পৌঁছালেন। বললেন, কালীমায়া, আমি জানি তুমি রাগী। সুরেন্দ্র নারায়ণ ক্ষমা চায়নি, আমি রাগ বুঝি, কিন্তু শোনো, বিষ্ণু এখানে আছে, মাটিতে, শান্তিতে। তুমি কি তার কাছে যেতে চাও না এই রাগ ছেড়ে? সেই উপস্থিতি কাঁপল। তারানাথ বললেন, সুরেন্দ্র নারায়ণকে আমি বাধ্য করব, কিন্তু আজ রাতে আর আক্রমণ নয়, একটা সুযোগ দাও। দীর্ঘ নীরবতা। তারপর মরা ধীরে ধীরে নিথর হলো, হাত নামল, পা থামল। তারানাথ শ্বাস ছাড়লেন। মদনলাল এতক্ষণ মাটিতে বসে দেখছিল। উঠল, কাঁপছে, বলল, আপনি কিভাবে থামালেন? তারানাথ বললেন, জোর দিয়ে থামানো যায় না, বুঝিয়ে থামাতে হয়। মদনলাল বলল, আমি ভুল করেছি। তারানাথ বলল, হ্যাঁ, এবং এই ভুল আর করো না। মদনলাল বলল, সুরেন্দ্র নারায়ণকে কি বলবো? তারানাথ বলল, বলো, ক্ষমা চাইতে হবে, না চাইলে এই মরা কলকাতায় যাবে এবং মদনলালও ঠেকাতে পারবে না। মদনলাল চলে গেল। তারানাথ সমাধির পাশে বসলেন, মালায় হাত, মন্ত্র পড়লেন।
শীতের রাতে শ্মশানে বসে আছেন। ঠান্ডা হাওয়া আসছে, মরা নিথর দাঁড়িয়ে। তারানাথ ভাবলেন, আর একটা রাত। কাল সুরেন্দ্রনারায়ণ ক্ষমা চাইবেন এবং তারপর চূড়ান্ত কাজ, মুক্তিমন্ত্র। কালী মায়াকে মুক্তি দিতে হবে। ভোরের আলো আসতে শুরু করল। তারানাথ উঠলেন, ঘরে ফিরলেন। শরীর ক্লান্ত, কিন্তু মন স্থির। আজ রাতে শেষ লড়াই। সকালে উঠলেন তারানাথ। শরীরে ব্যথা আছে। গতকাল রাতে মরার স্পর্শ লেগেছিল কাঁধে। সেই জায়গাটা এখনো ঠান্ডা। কিন্তু তারানাথ থামলেন না। উঠলেন, মুখ ধুলেন, চা খেলেন এবং মালায় হাত দিয়ে বসলেন। আজ শেষ দিন। হয় আজ কালীমায়া মুক্তি পাবেন, নয়তো লড়াই আরও দীর্ঘ হবে। নিখিলেশ এলেন, বললেন, মদনলাল রাতেই সুরেন্দ্রনারায়ণকে বলেছে সুরেন্দ্রনারায়ণ এখন ভয় পেয়েছেন। মদনলাল নিজে ভয় পেয়েছে বলে সুরেন্দ্রনারায়ণও বুঝেছেন পরিস্থিতি গুরুতর। তারানাথ বললেন, সুরেন্দ্রনারায়ণ কি বলছেন? নিখিলেশ বললেন, বলছেন যাব, কিন্তু মন থেকে কিনা বলতে পারছি না। তারানাথ বললেন, সেটাই সমস্যা। কালীমায়া বুঝতে পারবেন। নিখিলেশ বললেন, তাহলে কি করবেন? তারানাথ বললেন, সুরেন্দ্রনারায়ণের সাথে কথা বলবো, একা। নিখিলেশ বললেন, ঠিক আছে। তারানাথ গেলেন সুরেন্দ্রনারায়ণের ঘরে। দরজায় টোকা দিলেন। সুরেন্দ্রনারায়ণ বললেন, আসুন। ঘরে ঢুকলেন। সুরেন্দ্রনারায়ণ খাটে বসে আছেন। মুখ ভালো নেই। রাতে ঘুম হয়নি বোঝা যাচ্ছে। চোখের নিচে কালো দাগ। তারানাথ বসলেন, বললেন, ভয় পেয়েছেন? সুরেন্দ্রনারায়ণ বললেন, হ্যাঁ। মদনলাল বলল, রাতে মরা এসেছিল। মদনলালের মতো লোক ভয় পেলে আমি কি করব? তারানাথ বললেন, আপনার ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় থেকে ক্ষমা চাইলে কাজ হবে না। কালীমায়া বুঝতে পারবেন। সুরেন্দ্রনারায়ণ বললেন, তাহলে কি করব? তারানাথ বললেন, সত্যি কথা বলুন। আপনার দাদু কি করেছিলেন জানেন? সুরেন্দ্রনারায়ণ চুপ করলেন। তারানাথ বললেন, জানেন, পরিবারে গল্প আছে, বলুন। সুরেন্দ্রনারায়ণ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, হ্যাঁ, দাদু অনেক কঠোর ছিলেন। খাজনার জন্য মানুষকে কষ্ট দিতেন। সেই খরার বছরে অনেক মানুষ মারা গেছে। আমাদের পরিবারে এই গল্প আছে। বাবা বলতেন দাদুর পাপের কথা। বলতেন একদিন হিসাব দিতে হবে। তারানাথ বললেন, আপনার বাবা জানতেন এটা পাপ? সুরেন্দ্রনারায়ণ বললেন, হ্যাঁ। বাবা অনুতাপ করতেন, বলতেন ক্ষমা চাইতে হবে, কিন্তু কখনো আসেননি। তারানাথ বললেন, আপনি আসতে পারেন। বাবার পক্ষ থেকে, দাদুর পক্ষ থেকে, পুরো পরিবারের পক্ষ থেকে। সুরেন্দ্রনারায়ণ চুপ করলেন দীর্ঘ সময়। তারানাথ অপেক্ষা করলেন। অবশেষে সুরেন্দ্রনারায়ণ বললেন, বিষ্টুর সমাধি কোথায়? তারানাথ বললেন, শ্মশানে। সুরেন্দ্রনারায়ণ উঠলেন, বললেন, চলুন। তারানাথ উঠলেন, বাইরে গেলেন। নিখিলেশকে বললেন, সাথে আসুন, বাসন্তীকেও ডাকুন। সবাই মিলে শ্মশানের দিকে হাঁটলেন। শীতের সকাল, রোদ উঠেছে, হালকা কুয়াশা, মাঠে শিশির। শ্মশানে পৌঁছলেন। বিষ্টুর সমাধির সামনে দাঁড়ালেন। বাসন্তী এসেছেন, বয়স্ক মহিলা। সমাধির দিকে তাকালেন, চোখে জল এলো। বললেন,
বিষ্টু? তারানাথ বললেন, সুরেন্দ্রনারায়ণ। এখন বলুন। সুরেন্দ্রনারায়ণ সমাধির সামনে দাঁড়ালেন, মাটির দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমার দাদু রাজেন্দ্র নারায়ণ সিংহ অন্যায় করেছিলেন। তোমাকে এবং আরো অনেককে অকারণে হত্যা করা হয়েছে। এই পাপের জন্য আমি ক্ষমা চাইছি। আমার বাবার পক্ষ থেকে, আমার দাদুর পক্ষ থেকে, পুরো পরিবারের পক্ষ থেকে। গলা কাপড় সুরেন্দ্র নারায়ণের। বললেন, আমরা ভুল করেছিলাম, ক্ষমা করো। নীরবতা। এবং তারানাথ অনুভব করলেন বাতাসে একটা পরিবর্তন। সেই ভারী অনুভূতি যেটা তিনি গ্রামে আসার পর থেকে অনুভব করছিলেন, সেটা একটু হালকা হলো। কালীমায়া শুনেছেন? বাসন্তীর চোখ থেকে জল পড়ছে। বললেন, পিসি, শুনলে বিচার হয়েছে? তারানাথ বললেন, এখন শেষ কাজ। সন্ধ্যার অপেক্ষা করতে হবে। মুক্তিমন্ত্র রাতে পড়তে হবে। মরা যখন বের হবে তখন। কারণ মরা জাগানো হয়েছিল রাতে, মুক্তিও রাতে দিতে হবে। সারাদিন তারানাথ প্রস্তুতি নিলেন। কালীমায়ের বই আবার পড়লেন, মুক্তিমন্ত্র মুখস্থ করলেন। এই মন্ত্র পড়তে হবে বিষ্টুর সমাধির সামনে এবং কালীমায়ের আত্মাকে ডাকতে হবে। কিন্তু একটা সমস্যা আছে। মুক্তিমন্ত্র পড়ার সময় মরা থাকবে এবং মরা আক্রমণ করতে পারে। কারণ কালীমায়ের আত্মা মুক্তি পেলে মরা নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। সেই নিয়ন্ত্রণহীন মরা বিপজ্জনক। তারানাথ পরিকল্পনা করলেন, মুক্তিমন্ত্র পড়ার আগে মরাকে বাঁধতে হবে। কিন্তু মদনলালের মতো বন্ধন নয়, সাময়িক বন্ধন, শুধু মুক্তিমন্ত্র পড়ার সময়টুকুর জন্য। বিকেলে মদনলাল এলো, বলল, আমি সাহায্য করতে চাই। ভুল করেছিলাম, এখন ঠিক করতে চাই। তারানাথ তাকালেন। মদনলালের চোখে এবার ভিন্ন কিছু। ভয় আছে, কিন্তু সৎ ভাব আছে। তারানাথ বললেন, তুমি সাময়িক বন্ধন মন্ত্র জানো? মরাকে শুধু কয়েক মিনিট বেঁধে রাখতে পারবে। মদনলাল বলল, চেষ্টা করব। তারানাথ বললেন, চেষ্টা নয়, পারতে হবে। কারণ সেই কয়েক মিনিটে আমি মুক্তি মন্ত্র পড়ব। যদি মরা ছুটে যায়, মন্ত্র ভাঙবে। মদনলাল বলল, করব। সন্ধ্যায় তারানাথ শ্মশানে গেলেন। বিষ্টুর সমাধির পাশে বসলেন, মালায় হাত, মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। নিখিলেশ এলেন, বললেন, আমি থাকব। তারানাথ বললেন, ঠিক আছে, কিন্তু কাছে আসবেন না। মদনলাল এলো, হাতে উপকরণ, মুখ শক্ত। সুরেন্দ্র নারায়ণ এলেন। তারানাথ অবাক হলেন, বললেন, আপনি কেন? সুরেন্দ্র নারায়ণ বললেন, থাকব, এটা আমার পরিবারের দায়। তারানাথ বললেন, ঠিক আছে, কিন্তু পেছনে থাকবেন, সামনে আসবেন না। রাত নামল, শীতের রাত। আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার কাছাকাছি, উজ্জ্বল আলো। সবাই অপেক্ষা করলেন। রাত 12টার দিকে শুনলেন সেই পায়ের শব্দ। বটগাছের আড়াল থেকে বেরিয়ে এলো মরা। কিন্তু আজ মরা আলাদা। আজ মরা থামছে, শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে যেন অপেক্ষা করছে। তারানাথ বুঝলেন, কালীমায়া জানেন আজ কি হবে। তারানাথ মদনলালকে বললেন, এখন। মদনলাল এগিয়ে গেল, হাতের সুতো ঘোরালো, মন্ত্র পড়ল। মরা একটু কাঁপল, কিন্তু বাধা দিল না, যেন জেনে শুনে দাঁড়িয়ে থাকল। মদনলালের বন্ধন মন্ত্র কাজ করল।
মরার হাত নামল, পা থামল। মদনলাল বলল, হয়েছে। তারানাথ বললেন, কতক্ষণ থাকবে? মদনলাল বলল, 10 মিনিট। 10 মিনিট? তারানাথ মুক্তিমন্ত্র পড়তে শুরু করলেন, কালীমায়ার বই থেকে মুখস্থ করা মন্ত্র। প্রতিটা শব্দ সতর্কে, প্রতিটা শব্দ স্পষ্ট। মন্ত্র পড়তে শুরু করতেই বাতাস বদলালো, শীতের হাওয়া থামল, সব নিঃশব্দ হল, যেন চারদিক শুনছে। তারানাথ মন্ত্র পড়লেন বিষ্ণুর সমাধির সামনে দাঁড়িয়ে। মালা ঘোরাচ্ছেন, মন্ত্র উচ্চারণ করছেন, এবং তখন অনুভব করলেন কালীমায়ের আত্মা কাছে এসেছেন, এত কাছে যে তারানাথ প্রায় দেখতে পাচ্ছেন। একটা ছায়ামূর্তি, বয়স্ক মহিলা, ক্লান্ত মুখ। তারানাথ মন্ত্র পড়তে পড়তে বললেন, কালীমায়া, বিষ্ণু অপেক্ষা করছেন, যাও। ছায়ামূর্তি কাঁপল, এবং তখন মড়া নড়ল। মদনলালের বন্ধন ভাঙতে শুরু করল। তারানাথ টের পেলেন 10 মিনিট হয়নি, কিন্তু মড়া ছুটছে, কারণ কালীমায়ের আত্মা মুক্তি পাচ্ছেন। আত্মা সরে যেতে থাকলে মড়া নিয়ন্ত্রণহীন হয়। মদনলাল চিৎকার করল, বলল, বন্ধন ভাঙছে। তারানাথ বলল, চালিয়ে যাও। মদনলাল মন্ত্র আরো জোরে পড়ল, কিন্তু মড়ার শক্তি বাড়ছে। মড়া হাত তুলল, মদনলালের দিকে, দোনলালের দিকে ঠেলা দিল। মদনলাল ছিটকে গেল। মড়া এগিয়ে এলো তারানাথের দিকে। তারানাথ মুক্তিমন্ত্র থামালেন না, পড়তে থাকলেন, কিন্তু একই সাথে মালা ঘোরালেন, রক্ষার বলয় শক্ত করলেন। মড়া বলয়ে ঠেকল, ঠেলা দিল, বলয় কাঁপল। তারানাথ মন্ত্র পড়তে পড়তে পেছাতে থাকলেন সমাধির দিকে। মড়া তাড়া করল। নিখিলেশ ভয় পেয়ে পেছিয়ে গেলেন। সুরেন্দ্রনারায়ণ দাঁড়িয়ে রইলেন, কাঁপছেন, কিন্তু পালাননি। তারানাথ সমাধির কাছে পৌঁছলেন। মড়ার সামনে, বলয় চাপছে। তারানাথ মুক্তিমন্ত্রের শেষ অংশে এলেন। এই অংশটা সবচেয়ে জটিল। প্রতিটা শব্দ সঠিক হতে হবে। মড়া বলয় ভাঙতে শুরু করল। তারানাথ মন্ত্র পড়লেন, জোরে, স্পষ্ট, এবং মড়া একটা কাজ করল যেটা তারানাথ আশা করেননি। মড়া সরাসরি তারানাথের উপর ঝাঁপিয়ে পড়ল। বলয় ভেঙে গেল। মড়ার হাত তারানাথের বুকে লাগল। সেই বরফের মতো ঠান্ডা স্পর্শ। তারানাথের শ্বাস বন্ধ হওয়ার মতো হল, কিন্তু তারানাথ পড়লেন না, দাঁড়িয়ে রইলেন, মন্ত্র থামালেন না। মড়ার হাত তারানাথের বুকে ঠান্ডা ছড়াচ্ছে। তারানাথের বুকে ব্যথা হচ্ছে, কিন্তু মন্ত্র চলছে। এবং তখন একটা জিনিস হল, সুরেন্দ্রনারায়ণ এগিয়ে এলেন। ভয় পাচ্ছেন, কিন্তু এলেন। সমাধির সামনে হাঁটু গেড়ে বসলেন, মাটিতে হাত রাখলেন এবং বললেন, বিষ্ণু, আমার দাদু পাপ করেছিলেন, আমি ক্ষমা চাইছি, সত্যিকারের ক্ষমা। তুমি শান্তিতে থাকো। গলালা ভাঙল সুরেন্দ্রনারায়ণের, এবং সেই মুহূর্তে তারানাথ অনুভব করলেন মড়ার হাতের ঠান্ডা কমল। তারানাথ মুক্তিমন্ত্রের শেষ শব্দগুলো পড়লেন। শ্মশানে একটা আলো এলো। চাঁদের আলো নয়, অন্য আলো, নরম, সাদা। বিষ্ণুর সমাধির উপর থেকে উঠছে। মড়া সেই আলো দেখল। ফাঁকা চোখে কিছু একটা এলো। তারানাথ দেখলেন, সেই চোখে প্রথমবার একটা অনুভূতি, চেনার অনুভূতি। মড়ার হাত তারানাথের বুক থেকে সরো। মড়া সেই আলোর দিকে তাকিয়ে রইল, এবং আলোর মধ্যে একটা আকৃতি দেখা গেল। তারানাথ দেখলেন একটা মানুষের আকৃতি,
তরুণ, হাসছে। বিষ্টু, কালীমায়ের ছায়ামূর্তি সেই আলোর দিকে এগিয়ে গেলেন এবং মরা ধীরে ধীরে মাটিতে বসল। পায়ের শক্তি চলে যাচ্ছে, হাত ঝুলে পড়ল, মাথা নামল। মরা মাটিতে শুয়ে পড়ল নিথর। সেই সাদা আলো আরো উজ্জ্বল হল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। শ্মশান নিঃশব্দ। তারানাথ দাঁড়িয়ে রইলেন। বুকে এখনো ব্যথা, কিন্তু ঠান্ডা নেই। উষ্ণতা ফিরে আসছে। বাসন্তী কাঁদছেন চুপচাপ, চোখ দিয়ে জল পড়ছে। নিখিলেশ এগিয়ে এলেন, বললেন, হয়েছে। তারানাথ বললেন, হয়েছে। মদনলাল মাটি থেকে উঠল, ধুলো ঝাড়ল, চুপ করে দাঁড়িয়ে রইল। সুরেন্দ্রনারায়ণ সমাধির সামনে হাঁটু গেড়ে বসে আছেন, মাথা নিচু, কাঁদছেন। তারানাথ তার কাছে গেলেন, হাত রাখলেন কাঁধে, বললেন, উঠুন। সুরেন্দ্রনারায়ণ উঠলেন, চোখ মুছলেন, বললেন, আমার বাবা আসতে পারেননি, আমি এলাম। তারানাথ বললেন, ভালো করেছেন। পরদিন সকালে তারানাথ বেরোনোর প্রস্তুতি নিলেন। নিখিলেশ বললেন, এত তাড়াতাড়ি? তারানাথ বললেন, কাজ শেষ, থাকার কারণ নেই। বাসন্তী এলেন, হাতে একটা কাপড়ে মোড়ানো জিনিস। তারানাথকে দিলেন, বললেন, কালীমায়া পড়লেন। কালীমায়া, পিসির বই, আপনি রাখুন। তারানাথ বললেন, এটা আপনার পরিবারের? বাসন্তী বললেন না। পিসি বলেছিলেন, যদি কোনো সৎ তান্ত্রিক আসেন তাঁকে দেব। আপনি সৎ, আপনি রাখুন। তারানাথ বইটা নিলেন, বললেন, ধন্যবাদ। মদনলাল এলো, বলল, আপনার কাছে ক্ষমা চাইছি, আমি ভুল পথে ছিলাম। তারানাথ বললেন, জানি, এবার সঠিক পথে চলো। মদনলাল বলল, শিখব। তারানাথ বললেন, শেখার ইচ্ছা থাকলে শেখা যায়। সুরেন্দ্রনারায়ণ এলেন, বললেন, আপনার কি দেব বলুন। তারানাথ বললেন, কিছু লাগবে না। সুরেন্দ্রনারায়ণ বললেন, গ্রামের জন্য কিছু করতে চাই। এই গ্রামের মানুষ কষ্ট পেয়েছেন আমার পরিবারের কারণে। নিখিলেশ বলল, একটা স্কুল দরকার, গ্রামে স্কুল নেই। সুরেন্দ্রনারায়ণ বললেন, হবে। তারানাথ শুনলেন, মনে মনে ভাবলেন, বিষ্টু 50 বছর আগে মারা গেছেন, তার গ্রামে এখন স্কুল হবে, এটাই হয়তো সঠিক বিচার। বেরোলেন, গ্রামের রাস্তায় হাঁটলেন। নিখিলেশ একটু এগিয়ে দিলেন। রামপুর হাটের দিকে হাঁটলেন তারানাথ। শীতের সকাল, রোদ উঠেছে, মাঠে কুয়াশা পড়ছে, পাখি ডাকছে। তারানাথ হাঁটলেন, মালায় হাত, মন্ত্র পড়লেন, প্রতিদিনের মন্ত্র। রামপুর হাটে পৌঁছলেন, ট্রেন ধরলেন হাওড়ার দিকে। ট্রেনে জানলার পাশে বসলেন। বাইরে বীরভূমের মাঠ সরে যাচ্ছে, শীতের মাঠ, খালি, শুধু খড়ের গোছা। কোলে কালীমায়ার বই। তারানাথ হাত রাখলেন বইয়ের উপর। পুরনো বই, পাতা হলুদ, কিন্তু মন্ত্র এখনো জীবন্ত। তারানাথ ভাবলেন, কালীমায়া চলে গেছেন বিষ্টুর কাছে 50 বছর পরে, শান্তিতে। বাড়ি পৌঁছলেন বিকেলে। হরিপদ দরজায় দেখলেন, বললেন, এলেন? তারানাথ বললেন, এলাম। হরিপদ বললেন, চা করি? তারানাথ বললেন, দাও। উঠানে বসলেন। শীতের বিকেলের রোদ গায়ে লাগছে।
হরিপদ চা আনলেন। তারানাথ চায়ে চুমুক দিলেন। একটু পরে হরিপদ বললেন, চিঠি এসেছে। তারানাথ বললেন, কোথা থেকে? হরিপদ বললেন, মুর্শিদাবাদ থেকে। কে যেন লিখেছেন, পুরনো একটা নদীতে সন্ধ্যার পর মাছ ধরলে মাছ ওঠে না, কিন্তু মাঝরাতে জেলেরা ডুবে মারা যাচ্ছেন একটানে, নৌকা থেকে। কেউ দেখেনি কি টানছে। তারানাথ চিঠি নিলেন, পড়লেন, রাখলেন। চায়ে শেষ চুমুক দিলেন। বাইরে একটা শালিক পাখি এসে বসল উঠানের মাটিতে। লাফিয়ে লাফিয়ে কিছু খুঁজছে। তারানাথ দেখলেন, পাখি উড়ে গেল। তারানাথ মালায় হাত দিলেন,